আমি শীর্ষেন্দু স্যার। আজকে আমি তোমাদেরকে একটি কবিতার নাম হলো ক্রন্দনরতা জননীর পাশে। কবিতাটি কার লেখা? কবিতাটি লেখা হচ্ছে মৃদুল দাশগুপ্তের। প্রথমে কবি পরিচিতি, কবি সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। 1955 খ্রিস্টাব্দে 3রা এপ্রিল হুগলি জেলার শ্রীরামপুরে কবি জন্মেছিলেন। শ্রীরামপুরের পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়, তারপর শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক, তারপরে উত্তরপাড়া প্যারিমোহন কলেজ থেকে জীববিদ্যায় স্নাতক হন। তারপরে ওই শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে তিনি শিক্ষকতা করেন। তারপর তিনি শিক্ষকতা পেশাটি ছেড়ে সাংবাদিকতায় আসেন। বিভিন্ন সংবাদপত্রে কাজ করার পর আজকাল পত্রিকার এডিটর হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং তার সাথে সাথে তিনি কবিতা লিখতে শুরু করেন। আমাদের বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশের পরবর্তী সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাবধারায় রচিত কিছু কাব্য বা কবিতা বাংলা সাহিত্যে তৈরি হয়। সেই মেজাজের কবি, সেই ভাবের কবি, তারা নিজস্ব সত্তা নিয়ে নিজের কথা বলতে শুরু করেন। তাদের মধ্যে মৃদুল দাশগুপ্ত অন্যতম। এই কবির ভেতর আমরা দেখতে পাই সমাজের বিচ্ছিন্নতা, শহরের বিষণ্ণতা, এই ভাবনাগুলো কবিতার মধ্যে উঠে আসছে। হতে পারে তিনি সাংবাদিকতার কারণে যান এবং তার কাছে নগ্ন বাস্তবটা উঠে আসে এবং সেই উঠে আসা নগ্ন বাস্তবটাই তিনি তার কবিতার মধ্যে প্রকাশ করে থাকেন। তার কিছু বিশিষ্ট কাব্য হল গোপন হিংসার কথা বলি, সূর্যাস্তের নির্মিত গৃহ, যেটা একাডেমি পুরস্কার পায়, সোনার বুদবুদ এবং তার প্রথম যে কাব্যটা প্রকাশিত হয় সেটি হচ্ছে জলপাই কাঠের এজরাজ। এবং তিনি আনন্দমেলা পত্রিকায় বেশ কিছু ছড়াও লেখেন। আমাদের পাঠ্য যে কবিতাটা ক্রন্দনরতা জননীর পাশে, সেই কবিতাটি নেওয়া হয়েছে ধানক্ষেত থেকে। পুরোটা ধানক্ষেত থেকে, কাব্যর নাম হচ্ছে ধানক্ষেত থেকে, থেকেটাও একসাথে। এই ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা হলো ক্রন্দনরতা জননী। এই ক্রন্দনরতা জননীর কবিতাটির একটি প্রেক্ষাপট আছে, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট।
2006 সালে পশ্চিমবঙ্গে শিল্প বনাম কৃষি এই ভাবনা চিন্তায় সিঙ্গুর আন্দোলন তৈরি হয়। এই আন্দোলনে কিছু মুনাফাবাজ, রক্তপিপাসু, বিবেকহীন মানুষ এই আন্দোলনটাকে কাজে লাগিয়ে স্বৈরতান্ত্রিক বিপর্যয় এবং আসল বিষয়টিকে ভুল প্রমাণ করে এক রাজনৈতিক ও সামাজিক বিপন্নতা তৈরি করে। এখানে কবিতাটি একটি রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা হলেও কবি কিন্তু কোনোভাবেই কবিতাটিকে কোনো রাজনৈতিক ইশতেহারে পরিণত করতে চাননি। কারণ কবি এবং কবিতা কখনো একদর্শী দর্শনে বিশ্বাসী নন। এই কবিতাটি ব্যাখ্যা যদি এইভাবে করা হয়, একদল দুষ্কৃতীরা আমাদের স্বদেশ ও মাতৃভূমি, জন্মভূমির ওপর অত্যাচার, তাদের মুনাফা আদায়ের জন্য তাদের কোনো রাজনৈতিক পোশাক হয় না। তাদের পোশাক, তারা বিবেকহীন, মানুষের শ্রম, মানুষের অর্থ শোষক। এবং এই ধরনের মানসিকতা মানুষ পৃথিবীতে যথেষ্ট। কবিতাটার নাম কি? ক্রন্দনরতা জননীর পাশে। তিনটে শব্দ, ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা মানে কি? যে কাঁদে। জননী মানে কি? মা। পাশে মানে কি? পাশে থাকা। অর্থাৎ যে মা কাঁদে তার পাশে থাকা। কবিতাটার নাম বোঝা যাচ্ছে। মানেটা কি? মানেটা হলো আমাদের যে জন্মদাত্রী স্বদেশভূমি, মাতৃভূমি, সেই মাতৃভূমি কোনোভাবে ক্রন্দনরতা মানে কাঁদছে, অর্থাৎ দুঃখী, ব্যথিত, তার পাশে থাকতে হবে। এটা কবিতার নামের মানে। এই যে মা, কার মা? আমাদের সবার মা, কবির মা। সে কেন কাঁদছে? আমাদের মায়েরা কাঁদে কেন? তার নিজের ওপরে অত্যাচার হলে। তার দুই সন্তান হতে পারে, একটা হচ্ছে কি কন্যা সন্তান, পুত্র সন্তান, অর্থাৎ একটা স্বদেশভূমির পুরুষ জাতি আর একটা স্ত্রী জাতি, তাদের উপরে অত্যাচার হলে স্বদেশভূমি স্বাভাবিকভাবেই কাঁদবে। সেই কথাই কবিতায় আমরা পাব। কবিতাটা পাঠ করে আমরা বিশ্লেষণ করব। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? জিজ্ঞাসার চিহ্ন দিলেন, প্রশ্ন করছেন, পাঠকদেরকে প্রশ্ন করছেন, সাধারণ মানুষকে প্রশ্ন করছেন। এখানে একটা শব্দ আছে, এখন যদি না থাকি। এখন, এখন শব্দের অর্থ কি?
যখন তার মা বা স্বদেশভূমি, জন্মভূমি অত্যাচারিত, তখনকার কথা বলছে। আমরা বুঝতে পারছি। এবার কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকাআঁকি, এই কেন তবে কেন কথাটা বলছে, কেন মানে কেন শব্দটা কেন বলছে, এটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ এই লেখক, এই গীতিকার বা গায়ক, আঁকাআঁকি অর্থাৎ শিল্পীদের কথা বলছে। শিল্পীরা তো বিবেকবান মানুষ, তারা শিল্পী, তারা বুদ্ধিজীবী, তারা শিল্প দিয়ে মানুষের ভেতর সত্য অনুসন্ধান করে এবং সেইটাকে এক্সপোজ করে এবং মানুষকে বোঝায় যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত নয়, কাকে সমর্থন করা উচিত কাকে সমর্থন করা উচিত নয়। এই অবস্থায় দাঁড়িয়ে তার মা যখন অত্যাচারিত, তখন তাদের এই শিল্প সত্তা, তাদের এই শৈল্পিক কাজকর্মগুলো দিয়ে তারা তার মায়ের পাশে দাঁড়াতে চায়। যদি না দাঁড়াতে পারেন তাহলে কিসের শিল্প? শিল্প কি শুধু শিল্পের জন্য? শিল্প তো জীবনের জন্য। এই কথাই কিন্তু তিনি এখানে বলছেন, এই প্যারার ভেতর বলছেন যে আমার মা দুঃখী, ব্যথিত, কাঁদছে, কষ্ট পাচ্ছে, আমরা বাইরে থাকি, আমরা শিল্পী, আমরা আমাদের শিল্প সত্তা দিয়ে মানুষের ভেতর সত্য অনুসন্ধান করিয়ে, সঠিক পথকে গ্রহণ করিয়ে, প্রতিরোধ প্রতিবাদ তৈরি করে মায়ের পাশে থাকব। দ্বিতীয় প্যারায় আসি। নিহত ভাইয়ের শব্দেও দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? জিজ্ঞাসার চিহ্ন দিলেন না, বিস্ময়সূচক চিহ্ন দিলেন। অর্থাৎ একটা বিস্ময় প্রকাশ করছেন উনি। নিহত ভাইয়ের শবদেহ অর্থাৎ ক্রন্দনরতা জননীর এক সন্তান বা একাধিক সন্তান, তারা নিহত। এখানে ভাইয়ের বলেছে মানে এক সন্তান, তারা নিহত বা সে নিহত, তার শবদেহ অর্থাৎ মৃতদেহ দেখে কবির ক্রোধ হওয়া মানে রাগ হওয়া, ক্রোধ মানে রাগ, রাগ হওয়া স্বাভাবিক। কেন স্বাভাবিক? স্বাভাবিক, তার ভাই, কবির ভাই, তার মায়ের সন্তান, তার মৃতদেহ দেখে কবি অবশ্যই তার হৃদয়ের অন্তরে এক রাগ জন্মাবে। তারপরে তিনটে শব্দ তিনি বললেন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। অর্থাৎ যদি রাগ না হয় কবির ভেতর, তাহলে কবি মধ্যে ভালোবাসা নেই, যে ভ্রাতৃত্ববোধ, মানুষে মানুষে ভালোবাসা, সে ভালোবাসা নেই। আর সমাজ, আমরা সবাই সামাজিক জীব, আমরা সবাই সামাজিক জীব, অর্থাৎ সমাজে প্রত্যেকটি সদস্যের প্রতি প্রত্যেকটি সদস্যের দায়বদ্ধতা থাকে এবং ভালোবাসা থাকে। সেই ভালোবাসা, কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে যদি কোনো প্রতিবেশী অত্যাচারিত হয়, তাকে বাঁচানো, এবং সে যদি মারা যায় আমাদের ক্রোধ, রাগ হওয়া স্বাভাবিক, কারণ দুষ্কৃতীরা তাকে মারছে। শব্দেহ, কেন শব্দেহ? দুষ্কৃতীরা তাদের মুনাফা আদায়ের জন্য তারা মারছে।
তারা অত্যাচার করছে, অবশ্যই সেই সময় তার রাগ হওয়া স্বাভাবিক। কবি তিনি বলছেন। আর একটা হচ্ছে কিসের মূল্যবোধ। মূল্যবোধ শব্দের অর্থ কি? সামাজিক ন্যায় নীতি, শুভ ও মঙ্গল প্রভৃতি যে মানবিক ধ্যান ধারণা, অর্থাৎ ভ্যালুজ, মনুষ্যত্ববোধ, সেইগুলো যেসব মানুষের কাছে থাকে সেইগুলো অবশ্যই থাকা উচিত। যদি কবির রাগ না হতো তাহলে এই যে তিনটে শব্দ কবি ডিজার্ভ করতো না, কবির সাথে যেত না। শুধু কেন কবির কথা বলছে, প্রত্যেকটি মানুষের কথা বলছে, এই স্বদেশ ভূমিকে যারা ভালোবাসে তাদের কথা বলছে, যারা নৈতিক তাদের কথা বলছে। পরের প্যারায় চলে যায়। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচারছে। কবি বলছেন যে মেয়ে, এই মেয়েটি কে? কবির বোন, তার মায়ের আর এক সন্তান। তাকে দুষ্কৃতীরা মানসিকভাবে, শারীরিকভাবে অত্যাচার করেছে এবং তাকে অত্যাচার করে তার ছিন্ন ভিন্ন দেহ, রক্তাক্ত দেহ জঙ্গলে ফেলে দিয়ে এসছে, লুকিয়েছে। কবি সেই ছিন্ন ভিন্ন ধর্ষিত রূপ দেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। আকাশের দিকে চেয়ে মানে, আকাশের দিকে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, অপেক্ষা করা যে ঈশ্বর কখন, ভাগ্য কখন, নৈতিকতা কখন এই দুষ্কৃতীদের বিরুদ্ধে এসে দাঁড়াবে, দুষ্কৃতীদেরকে শাস্তি দেবে। কবি সেই জন্যই বলছে আমি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকাবো না। জিহাদার চিহ্ন, তাকাবো না, সেটা পরে আমরা আসবো পরের প্যারায়। নাই বলছেন তাকাবো না, অর্থাৎ কবি বলছেন আমরা পারবো না, আমি পারবো না। ঈশ্বরের কাছে অপেক্ষা করে এই জঘন্যতম, ঘৃণ্যতম ঘটনাগুলো বিচারছে, আমরা পারবো না। তারপরের প্যারায় আমরা কি বলছি? আমি তা পারি না। কি পারেন না? ওই যে আমি কি আকাশের দিকে তাকাবো বিধির বিচারছে, ওইটা পারবো না, আমি তা পারবো না। আমি ঈশ্বরের কাছে সমর্পিত করে, ঈশ্বরের দিকে অপেক্ষা করে এই দুষ্কৃতীরা যাতে শাস্তি পায় সেই সময়ের দিকে চেয়ে থাকতে পারবো না। আমি কি পারবো? যা পারি কেবল সেই কবিতায় জাগে। অর্থাৎ কবি একজন লেখক, তার কাছে কি আছে? অস্ত্র আছে, তার পেন, তার কাগজ, এবং তিনি যা পারেন। তো কি পারেন তিনি? তিনি কবিতা লিখতে পারেন এবং তিনি মানসিকভাবে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যে কার্যপ্রণালীগুলো করতে চান, অর্থাৎ প্রতিরোধ, প্রতিবাদ করতে চান,
সেইগুলো তিনি কবিতায় জাগিয়ে তুলবেন, সেইগুলোই তিনি কবিতায় জাগিয়ে তুলবেন। কারণ তিনি একজন লেখক, তিনি তরোয়ালি ধরে পিস্তল ধরে মানুষ খুন করতে পারবেন না। তিনি মানুষের ভেতর জন সচেতনতা বাড়িয়ে তুলে মানুষকে শুভবুদ্ধি আওতায় নিয়ে এসে মানুষকে সঠিক পথ, নতুন পথ দেখাবেন। সেই নতুন সোপান, নতুন নবারুণ, নতুন ভোর, এই বিষয়গুলো তিনি তার কবিতায় জাগিয়ে তুলবেন। অর্থাৎ মানুষকে ঐক্যবদ্ধ করবেন তার কবিতার স্লোগানের মধ্য দিয়ে, তার কবিতার কথার মধ্য দিয়ে, তার কবিতার শব্দের মধ্য দিয়ে তিনি প্রতিরোধ, প্রতিবাদ করবেন এবং সত্যের পথে, সততার পথে, মূল্যের পথে। কোন মূল্য? মনুষ্যত্বের মূল্যের পথে। আমার বিবেক, কবির বিবেক কি? এতগুলো আমি বললাম, মূল্যবোধ, জনগণদের শুভ চেতনা, সেটাই কবির বিবেক। আমার বারুদ, অর্থাৎ কবির বিবেকটা বারুদের মতো হয়ে আছে। বারুদের মতো হয়ে আছে মানে কি? বারুদ স্থির হয়ে থাকে, সাধারণ হয়ে থাকে, নিউট্রাল হয়ে থাকে। কখন? বিস্ফোরণ করার আগের অবস্থা। কবির বিবেকটাও এই প্রতিরোধ, প্রতিবাদ হওয়ার আগের অবস্থায় আছে। সেটা কি? কবিতার মধ্যে জেগেছে। ওই যে আমি এতগুলো বললাম শব্দ, নতুন পথ, শুভ বুদ্ধি, জনসচেতন, এইগুলো অর্থাৎ বিস্ফোরণের আগের অবস্থা। এই বিস্ফোরণ মানে কি? এই বিস্ফোরণ মানে প্রতিরোধ তৈরি করা, প্রতিবাদ তৈরি করা, নিজের অধিকার বুঝে নেওয়া। এই সাধারণ মানুষগুলোর কে যারা অন্যায়, অত্যাচার, বর্বরতা মধ্য দিয়ে প্রতিটা দিন লাঞ্ছিত হতে হয়, যে সন্ত্রাসের রাজত্ব, অমানবিক দৃষ্টি, সেইগুলো থেকে কবি শিল্পীর নান্দনিকতার প্রয়াস যেমন তৈরি করবেন, সেরকম প্রতিবাদ, প্রতিরোধ তৈরি করবেন। সন্ত্রাসের রাজত্বে যে বেদনার জন্ম হয়েছে, সেই বেদনা তিনি একদিন মিটিয়ে দেবেন। তার মাকে আর কাঁদতে হবে না। সেই জন্য কবি বলছেন, আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, অর্থাৎ বিস্ফোরণ হওয়ার, অর্থাৎ অগ্নি স্ফুলিঙ্গ, সেইটাকে কবি প্রতিবাদের বিস্ফোরণ বলেছে। তার হওয়ার আগে জনগণের ভেতর যে রকম অবস্থা থাকে, সেই রকম কবির বিবেকটা হয়ে আছে বারুদের মতো। কবির বিবেক একটু অগ্নি সংযোগ হলেই সেটা প্রতিবাদের বিস্ফোরণ তৈরি হয়ে কবিতাকে করে তুলতে চেয়েছেন এবং মায়ের পাশে দাঁড়াতে চেয়েছেন।